বাংলাদেশ এবং হংকংয়ের এই হাই ভোল্টেজ ম্যাচটা দেখার। ম্যাচটা কিন্তু এত স্পেশাল হওয়ার কথা ছিল না। এই ম্যাচটা যতটা স্পেশাল হয়েছে তার পেছনে বাংলাদেশ দলের একটা অনেক বড় দায় আছে। বাংলাদেশ ফুটবল দলটা এখন পর্যন্ত যে ট্রেডিশনে সবসময় খেলে এসছে আর এখন যেভাবে খেলছে তার মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক আছে। গত 18 মাসে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, কিউবা মিচেল এই ধরনের উচ্চমানের যারা হচ্ছে ইউরোপে এই মুহূর্তে দাপিয়ে খেলে বেড়াচ্ছে, খেলে বেরিয়েছে, এই ধরনের ফুটবলারদের আগমনে কিন্তু বাংলার ফুটবলের চালচিত্রটা বদলে গেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমাদের বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে তার হাতে যে স্কোয়াডটা আছে সেটা দিয়ে কি করা সম্ভব, এবং অনেকটা সময় তিনি পেয়ে গেছেন এই স্কোয়াডটাকে হাতে পেয়ে, যাদেরকে তার নিজের ইচ্ছে মতো তিনি চাইলেই এখন বিভিন্ন রকম শেপ দিতে পারছেন। বাংলাদেশ এবং হংকংয়ের ম্যাচটা ঠিক 8টায় শুরু হবে, তবে তার আগে কিছু কনটেক্সট আপনাদেরকে দিয়ে নেই। বাংলাদেশ এবং হংকং ম্যাচটা ঘিরে এত বেশি উন্মাদনা আছে যে বাফুফে যখন টিকিট ছাড়ে মোটামুটি আধা ঘন্টার মধ্যে সব টিকিট আউট হয়ে যায়, এবং টিকিটের সংখ্যাটা আমি বলে দিচ্ছি, গ্যালারির 18,000 টিকিট এবং ক্লাব হাউসের অর্থাৎ ভিআইপি একটু উচ্চ দামের যে টিকিটগুলো সেগুলো প্রায় ছিল 1,000 টিকিট। সব কিছু হাফ অ্যান আওয়ারের মধ্যে শেষ হয়ে গেছে। আপনার মনে থাকার কথা, আপনি যদি বাংলাদেশ ফুটবলটাকে বেশ অনেক দিন ধরে ফলো করে থাকেন, গেল জুনে আমরা যখন সিঙ্গাপুরের বিপক্ষে একটা ম্যাচ খেলছিলাম, সেই ম্যাচটাতে যেটাতে বাংলাদেশ 2-1 গোলে হেরে যায়, সেই ম্যাচে কিন্তু একটা অব্যবস্থাপনা নিয়ে দর্শকদের মধ্যে অসন্তোষ ছিল। তারা কিন্তু অনেকেই বলছিলেন যে না, বাফুফে যে ম্যানেজমেন্টটা বা যেভাবে আসলে ডিসিপ্লিনারি ইস্যুগুলো হ্যান্ডেল করছে সেগুলো নিয়ে তাদের বেশ আসলে মানে কি বলা উচিত, অবজেকশন ছিল। স্পেশালি দেখা গেছিল যে ম্যাচের উন্মাদনায় টিকিট যারা পায়নি তারা কিন্তু গেট ভেঙে ঢুকে গিয়েছিল ম্যাচ দেখার জন্য। তবে আজকের সিচুয়েশনটা যদি আপনাদেরকে আমি বলি, আজকের সিচুয়েশনটা কিন্তু একেবারে কন্ট্রোলড একটা এনভায়রনমেন্টে, কারণ আমার পিছনে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বেশ দারুণভাবে আছে, এবং পুলিশ থেকে শুরু করে অনেকেই আছে, এবং তারা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সবসময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তাছাড়া দর্শকরাও বেশ সুশৃঙ্খল, অর্থাৎ এবার অন্তত ম্যানেজমেন্ট অর্থাৎ ম্যাচের আগে যে যারা দেখবে যেভাবে দেখবে বা তাদের যে ঢোকার বিষয়টা, এটা নিয়ে কোনো ইস্যু হওয়ার অন্তত আমি কোনো কারণ দেখছি না। তাছাড়া আপনাকে যদি বাংলাদেশ এবং হংকং ম্যাচের একদম রিসেন্ট গতকালকে প্রি ম্যাচ কনফারেন্সে কি হয়েছে সে বিষয়ে একটু ধারণা দিতে চাই, তবে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন যে হামজা চৌধুরীকে নিয়ে কিন্তু হংকং কোচ অ্যাশলে ওয়েস্টউড একটা মন্তব্য করেছিলেন, যেটা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে বেশ একটা বাজ ক্রিয়েট হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছিলাম গণমাধ্যম থেকে শুরু করে ফ্যান সবার মধ্যেই একটা বিষয় নিয়ে আলোচনা ছিল যে হামজা চৌধুরীকে নিয়ে কেন এই ধরনের মন্তব্য করলো। মন্তব্যটা ছিল হামজা চৌধুরীকে নিয়ে কোনো একজন প্রশ্ন করেছিলেন অ্যাশলে ওয়েস্টউডকে যে হামজা চৌধুরীকে আপনি দলে পেলে কোথায় খেলাতেন। অ্যাশলে ওয়েস্টউড সোজা সাপটা বলে দিয়েছিলেন আমার দলের বেঞ্চে থাকতেন। যদিও তিনি হেসে আসলে বিষয়টাকে হালকা করে দেওয়ার চেষ্টা করেছিলেন, তবে বাংলার ফুটবলের সবচেয়ে বড় পোস্টার বয় যিনি, তাকে নিয়ে যদি এ ধরনের মন্তব্য করা হয় ফ্যানরা কিন্তু স্বাভাবিকভাবে এটাকে খুব নর্মালি বা ভালো চোখে দেখবে না, এবং ঘটনা কিন্তু তাই ঘটেছে। এটা নিয়ে বেশ উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। তবে বাংলাদেশকে আসলে জবাবটা মাঠেই দিতে হবে, কিন্তু মাঠে জবাব দেওয়ার প্রসেসটা যে একেবারে সোজা তা কি আসলে বলা যাচ্ছে। আপনি যদি চিন্তা করে দেখেন তবে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশ এবং হংকং এর মধ্যে কিন্তু র্যাঙ্কিং এর একটা অনেক বড় ফারাক রয়ে গেছে। বাংলাদেশের থেকে হংকং দলটা এই মুহূর্তে 38 ধাপ ওপরে আছে, অর্থাৎ বুঝতেই পারছেন শক্তির একটা বিস্তর ফারাক কিন্তু রয়ে গেছে। হংকং চায়না দলটা আমাদের সবশেষ ম্যাচে খেলা অর্থাৎ এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের সবশেষ ম্যাচে খেলা সিঙ্গাপুরের থেকে অনেক শক্তিশালী দল, সেটা ধারে ভারে সব দিক দিয়ে। স্পেশালি আমরা হংকং চায়না এই নামটা শুনলে যে ধরনের ফুটবলারদের কথা, যে শারীরিক আকৃতি বা যে ধরনের খেলার স্টাইলটা আমাদের মাথায় আসে, আসলে কিন্তু হংকং জাতীয় দলটা যেটা এখানে খেলতে এসছে তাদের কিন্তু আসলে আপনাকে যদি বলি যে খেলার স্টাইল বা প্লেয়ার সবাই কিন্তু আসলে একটু ভিন্ন ধাঁচের। তার পেছনে একটা অনেক বড় কারণ আছে। কারণটা হলো হংকং চায়না দলের বর্তমানে 25 জনের যে স্কোয়াডটা, সেখানে প্রায় 11 জন ভিনদেশি খেলোয়াড়, অর্থাৎ বুঝতেই পারছেন ভিনদেশি অ্যাজ ইন দ্যাট সেন্স যে তারা কিন্তু আসলে হংকংয়ের একেবারে অরিজিন ফুটবলার যে আর কি, মানে হংকংয়ের জন্মানো কোনো ফুটবলার না, তারা বিভিন্ন দেশে জন্মেছিলেন, তবে দে চোজ টু প্লে ফর হংকং। যেমন হংকংয়ের এই 11 জন যাদের কথা বললাম তার মধ্যে 5 জন আছেন ব্রাজিলিয়ান, তাছাড়া ফ্রান্স, জাপান, ক্যামেরুন এবং এই ধরনের দেশের কিন্তু ফুটবলাররা আছেন। সব মিলিয়ে হংকংয়ের দলটা কিন্তু বেশ স্ট্রং।
তাছাড়া ওদের যে স্ট্রাইকারের কথা আমরা বলছি কিংবা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, কামার্গোর কথা বলা হচ্ছে, সে কিন্তু 6 ফুটের বেশি অধিক উচ্চতার একজন স্ট্রাইকার, ব্রাজিলিয়ান বংশোদ্ভূত, এবং 2023 সালে হংকংয়ের হয়ে অভিষেক হওয়ার পর থেকে সে কিন্তু হংকংয়ের জার্সিতে একেবারে ফাটিয়ে খেলে যাচ্ছে যাকে বলা যায়। তাছাড়া বেশ ভালো ক্রস করতে পারেন, উইংয়ে ক্ষিপ্রগতির, অর্থাৎ কাউন্টার অ্যাটাকে হংকং দলের জুড়ি মেলা ভার। স্পেশালি এই জায়গাটাতে বাংলাদেশের জন্য হয়ে যাবে বেশ বড় একটা চ্যালেঞ্জ। হংকং দলটা বাংলাদেশকে যেভাবে বা যে পরিস্থিতিতে পাচ্ছে, সেখানে তাদের জন্য যে ম্যাচটা সহজ হবে তা না। প্রথমত তারা খেলতে আসছে অ্যাওয়ে ম্যাচ, যদি আপনাদেরকে আমি জানিয়ে দেই যে দু দলের সবশেষ পরিস্থিতির কথা অর্থাৎ ইতিহাসের কথা, তবে কিন্তু হংকং ফ্যানদের মুখে একটা চওড়া হাসি থাকবে, কারণ এখন পর্যন্ত দুটো দল 4 বার মুখোমুখি হয়েছে এবং তার মধ্যে 3 বার জয় পেয়েছে হংকং এবং একটা ম্যাচ হয়েছিল ড্র। অর্থাৎ বাংলাদেশের সাফল্য বলতে ওটুকুই। তবে যে দলগুলো একটা সময় হংকংয়ের সাথে খেলতো, বাংলাদেশের বর্তমান দলটা কিন্তু তার থেকে অনেক বেশি শক্তিশালী। হামজা, সমিত সোম, কিউবা মিচেল কিংবা আপনি ফাহমিদুল ইসলামের কথা বলতে পারেন, তাদের কারণে কিন্তু বাংলাদেশ দলটা এখন বেশ ব্যালেন্সড এবং বেশ দারুণভাবে মাঠের ফুটবলে উজ্জীবিত একটা ফুটবল খেলে থাকে। সো ম্যাচটা একেবারেই যে হংকংয়ের জন্য সহজ হবে বিষয়টা তা কিন্তু বলা যাচ্ছে না। তবে এখানে কিছু বিষয় আছে। প্রথমত বাংলাদেশ জাতীয় দলের ট্যাকটিশিয়ান যে বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা, তিনি কিন্তু গতকাল প্রি ম্যাচ কনফারেন্সে বলছিলেন যে হংকং দলটা যতই শক্তিশালী হোক না কেন, তারা কিন্তু কোনোভাবেই একেবারে বিচলিত না। কারণ হাভিয়ের কাবরেরা বিশ্বাস করেন তার দলের ওই ক্ষমতা আছে যে তার দল চাইলে একেবারেই পারবে হংকং দলটাকে হারিয়ে দিতে, এবং তার ছেলেরা যদি পুরো সামর্থ্যে খেলে সেটা খুবই সম্ভব। এবং তিনি এটাও বলছিলেন যে বাংলাদেশের পক্ষে হংকংকে হারিয়ে পুরো 3 পয়েন্ট পাওয়া সম্ভব। যদিও এই একটা জায়গাতে কিছুটা দ্বিমতের সুযোগ আছে, কারণ হংকং দলটা যেমন বলছিলাম শক্তিশালী, তাছাড়া বাংলাদেশ যে দুটো সুযোগ ছিল সে দুটো সুযোগ কিন্তু হারিয়েছে বেশ অবহেলায়। কারণ ভারতের সাথে যে ম্যাচটা বাংলাদেশের ড্র হয়েছিল, ওই ম্যাচটা কিন্তু বাংলাদেশ চাইলেই জিততে পারতো, ফিনিশিংয়ের দুর্বলতায় কিন্তু সেই ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে। অর্থাৎ সেই ম্যাচটায় যদি বাংলাদেশের স্ট্রাইকাররা তাদের হাফ চান্সগুলো কিংবা যে সুযোগগুলো একেবারে 80% ছিল সেগুলো তার একটা দুটো কনভার্ট করতে সক্ষম হতেন, তবে কিন্তু এই ম্যাচটা বাংলাদেশের জিতে যাবার কথা ছিল। সবশেষ বাংলাদেশ যখন সিঙ্গাপুরের বিপক্ষে এই জাতীয় স্টেডিয়ামে খেলতে গেল গত জুন মাসে, সেই ম্যাচটাতে কিন্তু বাংলাদেশ 2-1 হেরেছে। অথচ শেষ দিকে বাংলাদেশের একটা নিশ্চিত পেনাল্টি, আসলে কন্ট্রোভার্সিয়াল ডিসিশন বলা যায়, সেই ডিসিশনের কারণে পেনাল্টিটা পায়নি, যে কারণে ম্যাচটা কিন্তু ড্র হয়নি। অর্থাৎ দুটো ম্যাচ বাংলাদেশের হাত ফসকে একেবারে বেরিয়ে গেছে। যে দুটো ম্যাচে বাংলাদেশের সহজ জয় নিয়ে বেরিয়ে যাবার কথা ছিল, সেই জায়গাটায় কিন্তু বাংলাদেশ গুবলেট পাকিয়েছে, এবং এখন যে ম্যাচটা সবচেয়ে কঠিন হওয়ার কথা ছিল সেই ম্যাচটাতেই বাংলাদেশের হয়ে গেছে ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচে যদি বাংলাদেশ জয় না পায়, তবে এশিয়ান কাপ বাছাইয়ের স্বপ্নটা, অর্থাৎ এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নটা এখানেই শেষ হয়ে যাবে। আমরা চেষ্টা করব একটু দর্শক যারা আছেন তাদের সাথে কথা বলার এবং দেখার যে আসলে তারা কি ভাবছেন, বাংলাদেশ জাতীয় দলের সম্ভাবনা কতটুকু, সে বিষয়ে একটু কথা বলতে চাই। আপনার সঙ্গে একটু কথা বলা যাবে কিনা? আমরা দেখতে পাচ্ছি বেশ দর্শক আছেন এখানে, আসলে অনেকেই স্টেডিয়ামের ভেতরে চলে গেছেন, কারণ স্টেডিয়ামের গেট বন্ধ হয়ে যাওয়ার কথা সন্ধ্যা 7টায়, এবং 6টা থেকে কিন্তু আসলে মিউজিক্যাল যে শোটা সেটা শুরু হয়ে গেছে। সো যাদের কাছে টিকিট ছিল তারা কিন্তু ইতিমধ্যে আসলে স্টেডিয়ামে ঢুকে গেছেন। আশেপাশে যারা আছেন তারা কেউ ফুটবলটাকে ভালোবাসেন, আবার কেউ আছেন হয়তো টিকিট পাননি, টিকিটের জন্য ঘোরাফেরা করছেন। এই হচ্ছে আপাতত সিচুয়েশন। দর্শকদের সঙ্গে আপনাদের কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করব। চ্যানেল ওয়ানের ফেসবুক এবং ইউটিউব পেজের সঙ্গে থাকুন। রায়ন আহমেদ আছি আপনাদের সঙ্গে বাংলাদেশ হংকং ম্যাচের প্রতিটি আপডেট নিয়ে।